আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে জামাতে ইসলামীর জ্বলবে কেন? এরকম একটি প্রশ্ন সমাজে উত্থাপিত হয়েছে। এই প্রশ্ন উত্থাপনের পূর্বাপর ঘটনা হলো গত 8ই এপ্রিল জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধনী অধ্যাদেশটি আইন আকারে পাশ করা হয়েছে। এই আইন পাশ করার মধ্য দিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটি জারি করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, সেই অধ্যাদেশটি সংশোধিত আকারে আইন হিসেবে জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। এই আইনটি পাশের অন্তিম মুহূর্তে, যেটি কার্যপ্রণালী বিধিতেও নাই, সংসদীয় রীতিতেও নাই, সম্পূর্ণ আইন বহির্ভূত পদক্ষেপ গ্রহণ করলেন জামাতের আমির, সংসদে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বিল পাশের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে স্পিকারকে বললেন, এটি একটি স্পর্শকাতর আইন, এই আইন সম্পর্কে আরও কিছু আলোচনা করার সুযোগ তারা চান। অর্থাৎ তারা এই বিলটি পাশের বিপক্ষে একটা অবস্থান দিলেন। স্পিকার যথাযথ রুলিং দিলেন যে এই মুহূর্তে এ সম্পর্কে আর কোনো ভিন্ন আলোচনা করার সুযোগ নেই, এবং তিনি পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানালেন বিলটি পাশের প্রক্রিয়ার জন্য যা যা কার্যক্রম আছে, এবং সেভাবেই বিলটি পাশ হলো। জামাতের আমির, সংসদের বিরোধী দল নেতা, খুবই রুষ্ট হলেন, অসন্তুষ্ট হলেন। পরবর্তীতে তার রাজনৈতিক বক্তৃতা পাওয়া গেল আউট অফ পার্লামেন্ট, সংসদের বাইরে। তিনি বলছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের কার্যক্রম পরিচালনার পক্ষে জামাত। ওয়েল, গণতান্ত্রিক চেতনায় এ কথাটি সঠিক। আবার তিনি আরেকটি মিডিয়ায় দেখলাম তিনি বলছেন সব রাজনৈতিক দলের অবাধ কার্যক্রম চান জামাত আমির। আমরা গণতান্ত্রিক চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ এই কথাটা নিয়ে বিরূপ কোনো কথা বলতে চাই না, কিন্তু কথাটি কেন বলা হচ্ছে সে কারণটি নিশ্চয়ই আমাদেরকে খুঁজতে হবে। এই কথা কোনো সৎ উদ্দেশ্যে বলা হয়নি। এই কথা চরম উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা এবং অন্যান্য রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যেই বলা হয়েছে, এটি স্পষ্ট করে বলা যায় এ কারণে যে এই জামাতে ইসলামী এনসিপির ঘাড়ে বন্দুক রেখে 2025 সালের 8 মে এনসিপি শাহবাগে হাসনাত আবদুল্লার নেতৃত্বে একটা ডেমনস্ট্রেশন করলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই ডেমনস্ট্রেশন সফলে এনসিপির শক্তির সাথে জামাত এবং শিবিরের শক্তি নিবিড়ভাবে যুক্ত হলো, এবং সেখানে বড় ধরনের একটি ডেমনস্ট্রেশন করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করা হলো 10 তারিখ রাতে ঘোষণা দিতে যে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে একটি অধ্যাদেশ জারি করবেন, এবং 12ই মে 2025 এই অধ্যাদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলো। অর্থাৎ অনেকটা জোর জবরদস্তি করে জামাতে ইসলামী এবং এনসিপি সেদিন অনেকটা তাড়াহুড়ো করে প্রয়োজনীয় আলোচনা এবং অন্যান্য পূর্বাপর বিষয়গুলোকে আলোচনার মধ্যে না রেখে জাতীয় কোনো সমঝোতা ছাড়াই তাদের দাবির প্রেক্ষিতে তারা এক ধরনের জোর জবরদস্তি করে ইউনূস সরকারের মাধ্যমে এই অধ্যাদেশটি জারি করেছিল, এবং যার বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল। এখানে বিএনপি ওই সমাবেশে অংশগ্রহণ করেনি, ছাত্রদল করেনি, যার কারণে সেই সময় জামাত এবং এনসিপি বিএনপিকে আওয়ামী পুনর্বাসনের বদ নিয়ত আছে এভাবে অভিযুক্ত করেছিল। বিএনপি ভারতের কাছে দস্তখত দিয়েছে, ভারতের কাছে দেওয়া দস্তখত অনুযায়ী বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন চায়, এ কারণে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিপক্ষে। যদিও সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্পষ্টত বলেছিলেন কোনো রাজনৈতিক দল নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে তারা নট। সালাউদ্দিন আহমেদ সাহেব আরও স্পষ্ট করে বলেছিলেন যে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ ভবিষ্যতের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ চাওয়া হবে ভয়ঙ্কর চর্চা। এটি বলার কারণে সালাউদ্দিন আহমেদ শিলং সালাউদ্দিন হলেন। ভারত তার শরীরে ভারতের পক্ষ অবলম্বন করা কোনো ডিভাইস যুক্ত করে দিয়েছে, এবং সেই অনুযায়ী ভারত দ্বারা তিনি অ্যাসাইন্ড হয়ে
বাংলাদেশে ভারতের পারপাস সার্ভ করছেন, বিএনপিকে তিনি মিসগাইড করছেন, তিনি ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি। মির্জা ফখরুল ইসলাম সাবেক একজন বাম নেতা, ভারত প্রীতি তার আছে, তিনি হাসিনার কাছে নানা সময় দেখা করে চিকিৎসার জন্য অর্থ নিয়েছেন। এই ধরনের বিদঘুটে অভিযোগ, চরিত্র হননকারী অভিযোগ, আমির খসরু মাহমুদ ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি অভিযোগে বিএনপির সব পপুলার নেতাদেরকে তারা অভিযুক্ত করেছিলেন এই প্রশ্নে তাদের সঙ্গে একমত না হওয়ায়। অথচ এই জামাত ইসলামী এদের অভিব্যক্তি শুনুন, যারা এখন আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল এমন একটি মনোভাব প্রকাশ করছেন। 2024 সালের 27 সেপ্টেম্বর খুলনায় একটি অনুষ্ঠানে রোকন সম্মেলনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট বলেছিলেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তিনি এক্ষেত্রে আওয়ামী লীগকে মেনশন করেই কথা বলেছিলেন, কারণ ওই সময় গণহত্যাকারী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ছাড়া নিশ্চয়ই আর কেউ কনসার্ন ছিল না। একই সাথে এছাড়া 2025 সালের 15ই মার্চ একটি অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্টভাবে বলেছিলেন, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তিনি বলেন, দলটি আওয়ামী লীগ দেশে ফিরে রাজনীতি করুক, দেশবাসীর মতো জামাত ইসলামীও তা চায় না। যারা দেশ থেকে পালিয়ে যায় তাদের দেশের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। 15ই মার্চ 2025 সন্ধ্যায় রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। দুটি বক্তব্য তুলে ধরলাম, যেখানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে জামাতের আমির বলেছিলেন, আর আজকেই তিনি আওয়ামী লীগের জন্য মায়া কান্না করছেন। এমনকি তখন সেই 2025 সালের 12ই মে অন্তর্বর্তী সরকার গণহত্যা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে বলেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, বরং গুম, খুন, গণহত্যার বিচারের মাধ্যমে দলটির অপকর্মের স্থায়ী বিচার করতে হবে। এমনকি তৎকালীন সময়ে জামাত ইসলামী এবং এনসিপি তারা শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, তারা সম্পূর্ণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও তারা জোরালোভাবে করেছিলেন। দল হিসাবে আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটিকে বাংলাদেশের মাটিতে নিশ্চিহ্ন করে দিতে হবে, এ ধরনের গুরুত্বপূর্ণ তারা কথাবার্তা বলে সে সময় মাঠ গরম করেছিলেন। অথচ সেই জামাত ইসলামী এখন আওয়ামী লীগের কার্যক্রম সহ সকল রাজনৈতিক দলের কার্যক্রম অবাধে চলুক এটি চাচ্ছে। সকল রাজনৈতিক দল এটি মানে জামাত ইসলামের একটি বাহানা। মূলত রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ, ফলে এর মধ্য দিয়ে তাদের আওয়ামী লীগকে তুষ্ট করার একটি প্রবণতা আছে। এটা অনেকেই এভাবে বলছেন যে ভবিষ্যতে এই যে প্রায়শই তারা হুমকি দেন বিএনপি সরকারকে তারা যে কোনো সময় ফেলে দেবেন। এনসিপির যিনি প্রধান সেই নাহিদ, তিনি বলছেন যে তার ডাকে এখনও নাকি 80% লোক যে কোনো সময় রাস্তায় নেমে আসবে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, যাকে আমরা কেউই 2024 সালের 5ই আগস্টের আগে চিনতাম না, তিনি বলছেন আওয়ামী লীগকে তাড়াতে 36 দিন লেগেছে, বিএনপিকে হটাতে 36 ঘন্টাও লাগবে না। এই ধরনের কথা যারা বলছেন তাদের মধ্যে এই রকম উদ্দেশ্য আছে বলে জনমনে একটি আলোচনা তৈরি হয়েছে যে তারা কি ভবিষ্যতে বিএনপি সরকার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাদেরকে পাশে চান কিনা, সেই মেসেজটা আওয়ামী লীগকে দিয়ে রাখছেন কিনা, যে কোনো এক সময় হয়তো তারা বলবেন যে আমরা তোমাদের রাজনীতি চালু রাখার পক্ষে ছিলাম, বিএনপি তোমাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আজকে বিএনপি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, আসো আমরা একসঙ্গে বিএনপি সরকার বিরুদ্ধে আন্দোলন করি। এখন যেটি সমস্যা, এই যে সন্ত্রাস বিরোধী সংসদীয় আইন যেটি পাশ হলো, এখানে ন্যারেটিভটা হলো গণহত্যার দায়ে অথবা মানবতা বিরোধী অপরাধের দায়ে যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হবে। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতেও যদি কোনো রাজনৈতিক দল এই অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে যে কোনো সরকার এই ধরনের এই আইনের মাধ্যমে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে পারে। এখানে এটি মূল কথা না, মূল কথা হলো জামাতের একটা ভীতি আছে। 1971 সালে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের গুরুতর অভিযোগ আছে জামাতের বিরুদ্ধে, এবং যেটি মোটামুটি জনগণের কাছে স্পষ্ট।
এবং এই আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের একটা বিচারও বিগত সরকারের সময় হয়েছে। সে বিচার নিয়ে প্রশ্ন আছে, প্রশ্ন উঠতেই পারে, কিন্তু বিচার প্রক্রিয়ার একটা অংশ সমাপ্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলামী বা অভিযুক্তদের বিচার করেনি, অথবা বিএনপির এই সরকারও করবে কি না সেটিও আমরা নিশ্চিত নই। তবে ভবিষ্যতে এই সরকার না হলেও কোনো সরকার নিশ্চয়ই বাস্তবতার নিরিখে প্রয়োজন হলে ৭১ সালের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের কার্যক্রম আবারও নিষিদ্ধ করতে পারে। এই ঝুঁকিতে জামাত পড়ে গেছে এবং এই ঝুঁকি জামাত অনুভব করছে। সে কারণেই হয়তো জামাতের এই ধরনের দ্বিচারিতা বা কন্ট্রোভার্সারি, তাদের হয়তো এই আইনের ব্যাপারে যে আপত্তি করার চেষ্টা তারা করছিলেন সেটির কারণ এটি। আমরা জানি ১৩৩টি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিলেন, যেগুলো সবগুলো প্রয়োজনীয় কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। তারপরও এনসিপি এবং জামাতের পক্ষ থেকে অভিযোগ যে বিএনপি জুলাই স্পিরিট ধারণ করে না। আর আমরা জানি সংসদ না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন, বেশ কয়েকবার এটি বাংলাদেশে ঘটেছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ বসার ৩০ কার্য দিবসের মধ্যে এই অধ্যাদেশগুলো আইনে পরিণত করার বাধ্যবাধকতা আছে, অন্যথায় এগুলো অকার্যকর হয়ে যাবে। তো সেই বাধ্যবাধকতার কারণে দিনরাত পরিশ্রম করে সকালে বিকেলে রাতে ৩ বেলা সংসার চালিয়ে, এমনকি শুক্রবারে সংসার চালিয়ে বিএনপি জুলাই স্পিরিট যে ধারণ করে সেই আন্তরিকতা তারা প্রদর্শন করেছেন, স্পষ্টত সেটি প্রমাণিত হয়েছে। এবং যে কারণে তারা এই অধ্যাদেশগুলোর মতো ৯৮ অধ্যাদেশ অবিকৃতভাবে পাশ করেছেন। ১৫টি সংসদীয় আকারে পাশ করা হয়েছে, 4টি বাতিল করা হয়েছে অপ্রয়োজনীয় বিধায়, আর বাকি কয়েকটি রহিত করা হয়েছে। ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা এবং অংশীজনের সাথে তাদের মতবিনিময় করে আরও স্ট্রং আইন প্রণয়নের জন্য তারা এগুলোকে রহিত করেছেন। ভবিষ্যতে এগুলোকে আরও উন্নততর আইন হিসাবে সংসদে উপস্থাপন করে পাশ করবেন। আইনমন্ত্রী জাতীয় সংসদে সেই প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে জুলাই স্পিরিট ধারণ করার ক্ষেত্রে বিএনপির আন্তরিকতার কোনো অভাব নাই, এটি স্পষ্টত প্রমাণিত হলো। যদি এই যে সন্ত্রাস বিরোধী সংশোধনী আইন, যেটি দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এটি যদি বিএনপি উত্থাপন না করতো, জামাত এনসিপি কী বলতো? জামাত এনসিপি বলতো বিএনপি ভারতকে কথা দিয়েছে, ভারতের নির্দেশ অনুযায়ী ভারতকে সন্তুষ্ট করার জন্য বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ প্রশস্ত করেছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের দায় বিএনপি নিয়েছে ভারতকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী। এই কথাই জামাত এবং এনসিপি বলতো। আবার এই আইনটি অধ্যাদেশ যেটি ছিল ইউনূস সরকারের সময়, সেটি তারা পাশ করলেন, তা নিয়েও জামাতের আপত্তি। তাহলে প্রশ্ন উঠবে, তারা বলেছেন যে এটি স্পর্শকাতর, এটি একটু পর্যালোচনা করার দরকার ছিল। তো আমরা জানি এই যেগুলো সংসদীয় আকারে পাশ হয়েছে, এই বিলগুলো পাশ করার জন্য সংসদের একটা বিশেষ কমিটি ছিল, যেখানে জামাত ইসলামীর গাজী নজরুল ইসলাম, রফিকুল ইসলাম খান সহ অন্যরা সদস্য ছিলেন। তারা নিশ্চয়ই সেটি বিলটি যথাযথভাবে পর্যালোচনা করেছেন। এমনকি ২০২৫ সালের 10ই মে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, 11 মাসেও জামাতের আমির, বিরোধী দলের নেতা, তিনি এই আইনটি সম্পর্কে সম্যক অবহিত হতে পারেননি, তিনি পড়তে পারেননি। এই কথা যদি তিনি বলেন, বিরোধী দলের নেতা হিসেবে তার উপযুক্ততা নিয়েই প্রশ্ন উঠবে। এই ধরনের কন্ট্রোভার্সি এবং দ্বিচারিতা করে তারা এক ধরনের বিভ্রান্তি তৈরি করে রাজনৈতিক বদউদ্দেশ্য কায়েম করছেন। আসল কথায় আসি, জামাতের ভীতি ওখানেই যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ তাদের বিরুদ্ধে ৭১ সালে আছে, সেই কারণেই কোনো সরকার ভবিষ্যতে যদি তাদের কার্যক্রম নিষিদ্ধ করে, সেই কারণেই তারা এই আইনের বিপক্ষে। এই তাদের ভীতির আরও গুরুত্বপূর্ণ কারণ হলো, সন্ত্রাস বিরোধী সংশোধনী আইন পাশ হওয়ার পরে জাতীয় সংসদে আরও একটি বিল পাশ করা হয়েছে। সেটি হলো জামুকা, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এটিও সংশোধনী আকারে জাতীয় সংসদে পাশ করা হয়েছে, যেখানে এই যে জামুকা বা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এই সংশোধনী বিল, এখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসাবে তৎকালীন মুসলিম লীগ, নিজামী ইসলামী পার্টি এবং জামাত ইসলামী অন্তর্ভুক্ত ছিল। মুক্তিযোদ্ধার সংজ্ঞা যেটি দেওয়া হয়েছে এই বিলে, সেখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধা হলেন তারা যারা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে এবং পাকিস্তান বাহিনীর সহযোগী হিসাবে মুসলিম লীগ, নিজামী ইসলামী পার্টি এবং জামাত ইসলামী বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তারাই হবেন মুক্তিযোদ্ধা। এই যে
পাকিস্তান বাহিনীর সহযোগী, গণহত্যা এবং মানবতা বিরোধী অভিযোগ, ধর্ষণ সহ লুটপাট, অগ্নিসংযোগ যে অভিযোগগুলো আছে, সেখানে জামাত ইসলামী কোলাবরেট হিসাবে এই জামুকা বিলে অন্তর্ভুক্ত হয়েছেন। ফলে জামাত ইসলামী যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হবেন এবং ভবিষ্যতে কোনো সরকার চাইলে সে কারণে জামাতের কার্যক্রম নিষিদ্ধ এবং জামাতের বিচার করতে পারেন, এই আইনে সেই স্পেসটি থেকে গেল। জামাতের ভীতির কারণেই হলো সেইটি। আমরা সর্বশেষ বলতে চাই, ইটটি মারলে পাটকেলটি খেতে হবে। 2024-এর 5ই আগস্টে এই গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে ভিন্ন মত থাকবে, মতনৈক্য থাকবে, মতবিরোধ থাকবে, রাষ্ট্র পরিচালনার নীতিতে ভিন্নতা থাকবে, কিন্তু সেটি প্রকাশের ভাষা, বিরোধিতার ভাষা, নিশ্চয়ই এটা পরিমিতি বোধ থাকবে। স্বাধীনতা মানে অপরের স্বাধীনতা খর্ব করা নয়, স্বেচ্ছাচারিতা নয়। জামাতে ইসলামী সে পথেই হাঁটছে, ক্রমাগত বিএনপিকে আওয়ামী লীগের সাথে মিলিয়ে দিচ্ছে, ফ্যাসিবাদী চরিত্র ধারণ করছে আওয়ামী লীগের মতো বিএনপি, একথা তারা ক্রমশই বলছে। জনগণকে তারা বিভ্রান্তি করার চেষ্টা করছে যে বিএনপির হাত ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন আবার ফিরে আসছে। বিএনপিকে ভারতের সঙ্গে অ্যালাইন করে, বিএনপি ভারতের সঙ্গে দস্তখত দিয়ে, তারেক রহমান সই দিয়ে বাংলাদেশে, মুচলেকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, এই ধরনের কথাবার্তা অবাধে বলা হচ্ছে। তা নিয়ে জামাতের শীর্ষ নেতা, তাদের পক্ষ থেকে কোনো নিয়ন্ত্রণ আরোপের কোনো আন্তরিকতা এখন পর্যন্ত দেখা যায়নি। ফলে পরিস্থিতির পর্যালোচনায় এখন যে অবস্থা দাঁড়িয়েছে, সন্ত্রাস বিরোধী সংশোধনী আইনে যে কারণে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়ে যায়, সেই বর্ণনা এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা, সেখানে জামাত ইসলামীকে পাকিস্তান বাহিনীর অপরাধের সহযোগী হিসাবে চিহ্নিত করে, সংজ্ঞায়িত করে যে অবস্থান, এর পরিপ্রেক্ষিতে জামাতের রাজনীতি ভবিষ্যতে গুরুতর কোনো বিপাকে যদি পড়ে, তাহলে পড়তেই পারে। সুতরাং সাধু সাবধান, পরের জন্য গর্ত খোঁচার আগে নিজের দিকে তাকিয়েই সব কাজ করাটা বাঞ্ছনীয়। ধন্যবাদ।